শিক্ষার্থী, আজকের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আজ আমাদের পাঠ্য বিষয় বাংলা ব্যাকরণ। আমরা বাংলা ব্যাকরণের উচ্চারণ অংশ আজ পড়ব। তবে উচ্চারণের উপর আজ তোমাদের প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা সারা জীবন বাংলা ভাষায় লেখাপড়া করেছো, কথা বলেছো, কিন্তু তা সত্ত্বেও ভুল উচ্চারণে তোমাদের ভাষা কণ্টকাকীর্ণ। আর এ থেকে মুক্তির জন্যই প্রথমে জানতে হবে প্রমিত উচ্চারণের মূল সমস্যা কোথায়। বাংলা ভাষা উচ্চারণের ক্ষেত্রে, বিশেষ করে প্রমিত উচ্চারণের ক্ষেত্রে সমস্যার জন্য বিভিন্ন ব্যাকরণবিদ বিভিন্ন কারণ ব্যাখ্যা করেছেন। তবে মূল যে কারণ তা একটু তুলে ধরা যাক। ১. বাংলা ভাষার লিখিত রূপের সঙ্গে বহু ক্ষেত্রে তার উচ্চারিত রূপ এক হয় না। ২. বাংলা ভাষার বর্ণ আছে একাধিক, কিন্তু তার উচ্চারণ বা ধ্বনি এক। আবার বর্ণ আছে একটি, কিন্তু তার ধ্বনি একাধিক। ৩. আমাদের উচ্চারণে প্রায়শ মহাপ্রাণ বর্ণগুলো অল্পপ্রাণ হয়ে যায়। ৪. আমাদের আঞ্চলিকতা সমস্যা। ৫. বাংলা ভাষার প্রতি আমাদের দরদ ও আন্তরিকতার অভাব, এর জন্য আমাদের অবহেলা ও অযত্ন দায়ী। কারণগুলো একটু বিশদ আলোচনা করা যাক। প্রথম সমস্যাটি ছিল বাংলা ভাষার লিখিত রূপের সঙ্গে বহু ক্ষেত্রে তার উচ্চারিত রূপ এক হয় না। বিষয়টি কতগুলো উচ্চারণের মাধ্যমে স্পষ্ট হয়। দেখো, এখানে কিছু বানান এবং কিছু উচ্চারণ লেখা হয়েছে। প্রথমত আমরা বানান লিখেছি স্বরে আ, হয় ব আকার ন, আর এটা উচ্চারণ লিখেছি আহ্বান। এটা কিন্তু আমরা লিখিনি আহ্বান। তাই লিখছি এক, উচ্চারণ করছি আলাদা, এটা একটি সমস্যা। ঠিক একইভাবে লিখছি গ্রীষ্ম, কিন্তু আমরা উচ্চারণ করছি গ্রীষ্ম। লিখছি বিশ্বাস, কিন্তু লিখছি উচ্চারণ করছি বিশ্বাস। এর কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বানান পদ্ধতি সংস্কৃত ভাষা প্রভাবিত এবং উচ্চারণ পদ্ধতি প্রাকৃত ভাষা প্রভাবিত। আমরা একটু দ্বিতীয় সমস্যার দিকে যাই। আমাদের দ্বিতীয় সমস্যাটি ছিল বাংলা ভাষায় বর্ণ আছে একাধিক, কিন্তু তার ধ্বনি বা উচ্চারণ এক। আবার বর্ণ আছে একটি, কিন্তু তার ধ্বনি একাধিক। যেমন আমাদের ভাষায় ন আছে দুটো, একটি দন্ত ন, একটি মূর্ধন্য ন। একইভাবে আমাদের জ আছে দুটো, বর্গীয় জ, অন্তস্থ জ। স আছে তিনটি, দন্ত স, তালব্য স, মূর্ধন্য স। এই বর্ণগুলো আলাদা হলেও উচ্চারণ একই। উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝতে পারবে। দন্ত ন এবং মূর্ধন্য ন, এই দুটোর উচ্চারণ একই, লিখছি আমরা আলাদা। যেমন যখন আমরা উচ্চারণ করি বানান এবং বর্ণ, তখন দুটো নয়ের উচ্চারণে এক। নদী, লবণ, নয়ের উচ্চারণে কোনো পার্থক্য বা প্রভেদ দেখা যাচ্ছে না। একইভাবে বেদনা উচ্চারণ। জ, দুটি জ আছে, কিন্তু যখন আমরা জ লিখছি আলাদা, কিন্তু উচ্চারণ করছি একই। যেমন জায়গা, জম, জামা, যদি, জল, যুগ। স্বরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সবিশেষ, এই শব্দটির মধ্যে তিনটি স্বরই আছে, কিন্তু আমরা তিনটি স্বরকেই উচ্চারণ করছি একইভাবে, সবিশেষ। কোনো স্বরের উচ্চারণে কোনো পার্থক্য নেই। শ্রম, সোনা, সাদা, সব, স্বাদ, শেষ, আষাঢ়, ভাষা, সবগুলো স্বরেরই উচ্চারণ একই, কিন্তু লিখার সময় আমাদের বানানগুলো আলাদা হয়ে যাচ্ছে। এটি একটা সমস্যা। আবার ঠিক এর উল্টো দিকও আছে।
যেমন বর্ণ একটি, কিন্তু এটির উচ্চারণ দুটি। কখনো এর উচ্চারণ এর মতোই হয়, অর্থাৎ অবিকৃত থাকে, আবার কখনো এর উচ্চারণ বিকৃত হয়ে ও এর মতো হয়। শুধু না, আরো বর্ণ আছে। এর ক্ষেত্রেও দুটি উচ্চারণ, একটি অবিকৃত এ, অন্যটি এ। বিষয়টি আরো স্পষ্ট করার জন্য আমি কিছু উদাহরণ দিচ্ছি। বা ও কখন উচ্চারিত হচ্ছে, কখন ও উচ্চারিত হচ্ছে। তো আমি শুরুতে বানানটি লিখেছি এবং ব্র্যাকেটের ভিতরে উচ্চারণটি লিখেছি। উচ্চারণ অতই হচ্ছে, কিন্তু যখন আমরা অতি লিখছি তখন আর এটাই অত এর মতো অতি উচ্চারিত হচ্ছে না, হচ্ছে অতি। একইভাবে পণ্য উচ্চারিত হচ্ছে, কিন্তু যখন আমরা পণ লিখছি বা উচ্চারণ করছি তখন আমরা বলছি পণ, বলছি না পণ। একইভাবে অকাল অবিচার, কিন্তু অতীত অভিযান। বাক্যে উদাহরণ দেয়া যাক। অত কথা বুঝি না আমি, অতি বার বেরো না, কব না কথা তোমার শোনে। হচ্ছে, কিন্তু নিচের উদাহরণটিতে কবি কবিতা লিখেন, এখানে কবি কবিতা লিখেন বলছি না, বলছি কবি কবিতা লিখেন। এই করিনু পণ মোরা, গাড়িটি পণ্য আনা নেয়ার কাজে ব্যবহৃত হয়। আজ আমার মন ভালো নেই, আজ এক মন আম কিনবো। এ বর্ণের উচ্চারণে আসো। এ বর্ণটি দুভাবে উচ্চারিত হয়, একটি এ আর একটি এ। উদাহরণ দেয়া যায়। যখন আমরা বলছি 21, তখন কিন্তু এ অবিকৃত উচ্চারিত হচ্ছে, কিন্তু যখন আমরা বলছি 1, তখন এ আর অবিকৃত থাকছে না, বিকৃত হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে 1। একইভাবে কেনা এ অবিকৃত থাকছে, কিন্তু বেচা বিকৃত হয়ে যাচ্ছে বে। একইভাবে বেশ, কিন্তু বেলা। আমরা বাকি উদাহরণ দেখি। 21 আমার অহংকার, এক গুচ্ছ ফুল তোমার জন্য। কেনা বেচার দিন শেষ, বেশ বেলা হয়ে গেল যে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার আমাদের বর্ণমালার তালিকা দেখব, যেখানে অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে 5টি বর্গের 25টি বর্ণ রয়েছে। এই 5টি বর্গের 25টি বর্ণের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণটি অল্প প্রাণ, ঠিক একইভাবে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটি মহাপ্রাণ। এই অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনির যথাযথ উচ্চারণ না হওয়াটা আমাদের প্রমিত উচ্চারণের পথে অন্যতম একটি বাধা। অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনির যথাযথ উচ্চারণ না হওয়া প্রমিত উচ্চারণের পথে 3 নম্বর বাধা। আমাদের উচ্চারণে প্রায়শ মহাপ্রাণ বর্ণগুলো অল্প প্রাণ হয়ে যায়। উদাহরণ দিলে বিষয়টা আরো স্পষ্ট হবে। এখানে কিছু মহাপ্রাণ বর্ণ অল্প প্রাণ করে উচ্চারণ করা হয়েছে, শুনলেই তোমরা বুঝতে পারবে। খবরটা হলো, আজ মা মাছ রান্না করেছে, মা বললেন
খোকা ভাত খেয়ে যা। আমি বললাম খাবো না, তরকারিতে অনেক জাল হয়েছে, লম্বা ছেলেরা জাল খেতে পারে না। অনেক সময় আমরা আমাদের অসাবধানতা বশত মহাপ্রাণ বর্ণগুলোকে অল্পপ্রাণ করে ফেলি। প্রকৃতপক্ষে উচ্চারণগুলো হবে, খবরটা হলো আজ মা মাছ রান্না করেছে। মা বললেন খোকা ভাত খেয়ে যা। আমি বললাম খাবো না, তরকারিতে অনেক ঝাল হয়েছে, লম্বা ছেলেরা ঝাল খেতে পারে না। আশা করি সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ। আমাদের প্রমিত উচ্চারণের চতুর্থ সমস্যাটি হচ্ছে আমাদের আঞ্চলিকতা সমস্যা। তোমরা লক্ষ্য করে থাকবে যে বাংলাদেশের মানুষ বাংলায় কথা বললেও বাংলাদেশের সকল অঞ্চলের ভাষা এক না, কিন্তু সকলেই বাংলা ভাষায় কথা বলছে। এর কারণ কি? এর কারণ এক এক অঞ্চলের মানুষের মুখের ভাষার টান, স্বর, প্রক্ষেপণ, বাক্যরীতি, বাক্যের সুর এবং স্বর এক নয়, ভিন্ন প্রকৃতির। তাই এক অঞ্চলের মানুষের মুখের ভাষার সাথে অন্য অঞ্চলের মানুষের মুখের ভাষার স্পষ্ট পার্থক্য ধরা পড়ে। যেমন আমাদের শব্দের উচ্চারণ উত্তরবঙ্গে হামার, ময়মনসিংহে আমরার, কুমিল্লায় আমগো, বরিশালে মুগো ইত্যাদি। দেখতেই পাচ্ছ একটি শব্দ বিভিন্ন অঞ্চল ভেদে বিকৃত হয়েছে, উচ্চারণ পরিবর্তিত হয়েছে। এ থেকে আমরা বলতে পারি আঞ্চলিক ভাষা হচ্ছে ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষাকে আঞ্চলিক ভাষা বা উপভাষা বলা হয়। এই আঞ্চলিক ভাষার কারণে সকল অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের মুখের ভাষা বুঝতে পারে না। যেমন রংপুর অঞ্চলের মানুষ চট্টগ্রাম অঞ্চলের মানুষের মুখের ভাষা বোঝে না, আবার সিলেট অঞ্চলের মানুষ বরিশাল অঞ্চলের মানুষের মুখের ভাষা বোঝে না। এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ভাষাকে সব মানুষের বোধগম্য করার জন্য বাংলা ভাষার প্রমিত উচ্চারণে অভ্যস্ত হতে হবে। সমস্যা 5, বাংলা ভাষার প্রতি আমাদের দরদ ও আন্তরিকতার অভাব। এই জন্য আমাদের অবহেলা ও অযত্ন দায়ী। বাংলা একটি ভাষা, ঠিক তেমনি ইংরেজিও একটি ভাষা, কিন্তু ইংরেজি ভাষা শেখার জন্য আমাদের যে আগ্রহ, চেষ্টা, পরিশ্রম, তার সিকি মাত্র আগ্রহ, চেষ্টা বা পরিশ্রম আমরা বাংলা ভাষা শেখার জন্য ব্যয় করি না। তোমরা হয়তোবা বলবে ইংরেজি একটি বিদেশি ভাষা আর বাংলা আমাদের মাতৃভাষা। তোমাদের মনে হতেই পারে জন্মের পর থেকে আমরা মাতৃভাষা বাংলায় কথা বলি, শেখার প্রয়োজন কোথায়? কিন্তু তোমাদের ধারণাটি ভুল। একটি শিশু জন্মগতভাবেই সুন্দর, তবুও মা কিন্তু তার সন্তানটিকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখেন। তুমি জানো যে তুমি সুন্দর, তারপরেও কি তুমি নিজেকে সুন্দর পরিপাটি করে সকলের সামনে উপস্থাপন করো না? ঠিক তেমনি জন্মগতভাবে বাংলা আমাদের মাতৃভাষা হলেও সুন্দর পরিপাটি করে উপস্থাপনের জন্য আগ্রহ, চেষ্টা, সচেতনতা, সর্বোপরি বাংলা ভাষার প্রতি দরদ, ভালোবাসা থাকা প্রয়োজন। ভাষা কিন্তু মানুষের ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম অনুষঙ্গ। পোশাক, আচার আচরণের সাথে সুন্দর ভাষা আমাদের ব্যক্তিত্ববান মানুষ হিসেবে প্রকাশ করে। তোমরা হয়তো জেনে থাকবে বাকশিল্প বলেও একটি শিল্প আছে, যার উদ্দেশ্য সুন্দর বাচনভঙ্গি। তোমাদের এই যে প্রমিত উচ্চারণের সমস্যা, এই সমস্যা
সমাধানের জন্য প্রয়োজন চর্চা করা। একদিনে হবে না, তবে একদিন অবশ্যই হবে প্রমিত উচ্চারণে কথা বলা। বাংলা ভাষা প্রমিত উচ্চারণের যে বাধাগুলো ছিল সেগুলো আলোচিত হলো। এবার আসা যাক আমাদের মূল ক্লাসে। আমাদের পরীক্ষায় লিখতে হবে উচ্চারণের নিয়ম অথবা উচ্চারণ লেখো। এই উচ্চারণ লেখার কিছু পূর্ব শর্ত আছে যা আমাদের নিয়মে প্রবেশ করার পূর্বে জানা প্রয়োজন। সেগুলো হচ্ছে, আমাদের বানানে যে সকল বর্ণমালা ব্যবহার করা হয় উচ্চারণে কিছু কিছু ক্ষেত্রে তার পরিবর্তন দেখা যায়। তোমরা দেখলে বুঝতে পারবে। যেমন আমরা স্বরবর্ণের ক্ষেত্রে দেখেছি অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও, এগুলো আমাদের বর্ণমালা। কিন্তু যখন আমরা উচ্চারণ লিখব তখন অ এর পরিবর্তে কখনো অ হবে, আবার ও হতে পারে, আই থাকবে। কিন্তু যখন আমরা রস্ব ই দীর্ঘ ই লিখব উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই রস্ব ই হবে, কখনো দীর্ঘ ই হয় না। একই কথা রস্ব উ এবং দীর্ঘ উর ক্ষেত্রে, যেটাই থাকুক না কেন উচ্চারণে আমরা শুধুমাত্র রস্ব উ লিখব। রি থাকবে একই, এ থাকবে একই, কিন্তু বানানে কখনো যদি ওই থাকে তাহলে উচ্চারণে অবশ্যই সেটাকে লিখতে হবে ও ই। ও ঠিক থাকবে। ও এর ক্ষেত্রেও একই কথা, যখন ও থাকবে তখন সেটাকে আমাদের ভেঙে লিখতে হবে উচ্চারণে ও উ। কার চিহ্নের ক্ষেত্রেও তোমরা বুঝতে পারছো একই পরিবর্তনগুলো হবে। আকার ঠিক থাকবে, কিন্তু রস্ব এবং দীর্ঘ ইকারের ক্ষেত্রে শুধুমাত্র রস্ব ইকার ব্যবহার করব আমরা উচ্চারণে। বানানে যদি রস্ব উ বা দীর্ঘ উ কার যেটাই থাকুক না কেন আমরা শুধুমাত্র উচ্চারণে রস্ব উকার ব্যবহার করব। এ কখনো এ থাকবে, কখনো এ হবে। ওই ওকার প্লাস ই হবে। ও ওই থাকবে, ও এর ক্ষেত্রে ওকারের সঙ্গে উ যুক্ত হবে। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ক, খ, গ, ঘ, ঙ একই থাকবে, চ, ছ, জ, ঝ একই থাকবে, কিন্তু ইয়োটাকে আমরা ভেঙে লিখব ই, অ। ট, ঠ, ড, ঢ একই থাকবে, কিন্তু আমরা মূর্ধন্য ন উচ্চারণে লিখব না, উচ্চারণে সবসময় দন্ত ন লিখব। ত, থ, দ, ধ দন্ত ন একই থাকবে। প, ফ, ব, ভ, ম ঠিক থাকবে। অন্তস্থ জয়ের জায়গায় আমরা সবসময় উচ্চারণে বর্গীয় জ লিখব। র, ল ঠিকই থাকবে। মনে রাখবে তিনটি স এর মধ্যে উচ্চারণে কখনোই মূর্ধন্য স লেখা হয় না, ঠিক মূর্ধন্য ন এর মতোই। তাই উচ্চারণে দুটো স হয়, একটি দন্ত স আরেকটি তালব্য স। হ ঠিক থাকবে। ড শূন্য র, ঢ শূন্য র অন্তস্থ অ ঠিক থাকবে, খণ্ডতটা হয়ে যাবে ত। অনুস্বারকে আমরা উ দিয়ে লিখব। বিসর্গ কখনো কখনো অর্ধ হ, কখনো কখনো ওকার, আবার কখনো কখনো যে ব্যঞ্জন বর্ণটির সঙ্গে থাকবে সেই ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব লিখতে হবে। চন্দ্রবিন্দু ঠিকই থাকবে। আমি পরিবর্তনগুলো আরেকটু সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমাদের মনে থাকবে আরো বেশি ভালোভাবে। আমরা যে বর্ণগুলো লিখবো তার সংক্ষিপ্ত একটি চার্ট আমি এখানে উল্লেখ করছি। রস্ব ই, রস্ব ইকার, দীর্ঘ ই, দীর্ঘ ইকার এর পরিবর্তে সবসময় রস্ব ই বা রস্ব ইকার ব্যবহৃত হবে। বানানে রস্ব উ, রস্ব উকার, দীর্ঘ উ, দীর্ঘ উকার যেটাই থাকুক না কেন সবসময় এর পরিবর্তে উচ্চারণে রস্ব উ এবং রস্ব উকার ব্যবহৃত হবে, কখনো দীর্ঘ উ, দীর্ঘ উকার ব্যবহৃত হবে না। ওই থাকলে ওইকে ভেঙে লিখতে হবে ও এবং ই দিয়ে, কখনো কখনো ওটা ওকার হয়ে যেতে পারে। ও এর ক্ষেত্রেও একই কথা, ও এবং উ মূর্ধন্য ন, দন্ত ন যেটাই থাকুক না কেন সবসময় দন্ত ন হবে।
ত অথবা খণ্ডক ত যেটাই বানানে থাকুক না কেন, উচ্চারণে সবসময় শুধু ত লিখতে হবে। বর্গীয় জ, অন্তস্থ জ যেটাই থাকুক লিখতে হবে শুধু বর্গীয় জ। তিনটি স আছে, মূর্ধন্য স কখনোই হবে না, তবে অবস্থা বুঝে নিয়ম মেনে তালব্য স অথবা দন্ত স হবে। অনুস্বর থাকলে ও হবে, ক্ষীয় থাকলে ক্ষীয়কে ভেঙে ক খ ওকার হবে। আর জয় থাকলে গ এর উপরে কখনো চন্দ্রবিন্দু অথবা গ চন্দ্রবিন্দু এগুলো ব্যবহৃত হবে। উচ্চারণ অনুশীলন উচ্চারণ অংশ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব তার একটি তালিকা এখানে দিয়ে দেয়া হলো। এই প্রশ্নগুলো বিভিন্ন সালে বোর্ড পরীক্ষায় এসেছে এবং সামনে আসার সম্ভাবনা আছে। প্রথমটি হলো বাংলা উচ্চারণে যে কোনো 5টি নিয়ম লেখো। এটি রাজশাহী বোর্ড এবং বরিশাল বোর্ডে 2016 সালে এসেছিল। দ্বিতীয় প্রশ্নটি অনেকবার অনেক বছর বোর্ডে এসেছে, বিভিন্ন বোর্ডে এসেছে, সেটি হচ্ছে বাংলা অধ্বনির 5টি নিয়ম লেখো। 3 নাম্বার বাংলা আদ্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। বরিশাল বোর্ডে 2019 সালে এটি এসেছিল। বাংলা মধ্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো। এই প্রশ্নটি কখনোই বোর্ডে আসেনি, তবে আসার সম্ভাবনা আছে। বাংলা অন্ধ অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো। এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো। রাজশাহী বোর্ড 2019, সকল বোর্ড 2018 এবং সিলেট বোর্ড 2017 এবং 16 সালে এসেছিল। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো। ফলা অর্থাৎ ম, ব, র, জ, ল ফলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। এটি চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছিল। এর উচ্চারণ পড়ব। আদ্য এর উচ্চারণের কিছু নিয়ম সহজ করে আমি এখানে লিখেছি তোমাদের জন্য, যেন বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষা লিখতেও সুবিধা হয়। প্রথম নিয়মটি আমরা উদাহরণ দেখব। উদাহরণ দেখলেই আমরা নিয়মটা কিছুটা বুঝতে পারবো এবং এটা মনেও থাকে খুব ভালোভাবে। দেখতেই পারছো, শুরুতে আমরা লিখেছি অতি। আমি প্রথমে বানান লিখেছি আর ব্র্যাকেটের ভিতরে আমি উচ্চারণ লিখেছি। একইভাবে গতি, অভিধান, অনুমান ইত্যাদি। এই উদাহরণ থেকে প্রত্যেকটা শব্দের মধ্যে কিছু বিষয় একই আছে, অর্থাৎ আমরা মিল খুঁজে পাবো। নিয়মটি দেখলে তোমরা একটু স্পষ্টভাবে বুঝতে পারবে মিলটি কোথায় আছে। দেখো, নিয়মটি হচ্ছে শব্দের আদিতে যদি অ থাকে এবং তারপরে ইকার বা উকার থাকে, তবে সেই অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। আমরা দেখতেই পাচ্ছি এখানে অ আছে, আদ্য অ আছে, অ এর পরে ই আছে। এই ইকার থাকার কারণে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে গেছে। গ এর সঙ্গেও অ আছে। আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণই স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। যে সকল ব্যঞ্জন বর্ণের সঙ্গে আকার, ইকার, উকার আছে সেখানে তো স্বরবর্ণ আছে, কিন্তু যে সকল ব্যঞ্জন বর্ণের সঙ্গে আকার, ইকার, উকার নেই সে সকল ব্যঞ্জন বর্ণে অ থাকে। যেমন গ, আমি অ উচ্চারণ করছি, এটাকেই বলা হচ্ছে আদ্য অ। এই আদ্য অ এর পরে যেহেতু ইকার আছে তাই এটা হয়ে গেছে ও, গতি। অভিধান একই কথা, অনুমান উ আছে, উকার আছে তাই এখানে এটা অনুমান হয়ে গেছে, অনুমান না। এর পরের নিয়মে আমরা যাব। দেখো, এখানে দেয়া আছে অন্য, অত্যাচার, কন্যা। তোমরা নিশ্চয়ই এই উদাহরণগুলোর মধ্যে মিল খুঁজে পেয়েছ। মিলটি হচ্ছে জফলায়। নিয়মটি হচ্ছে শব্দের আদ্য অর এর পরে জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ প্রায়শ ওকারের মতো হয়। অর্থাৎ এখানে যদি জফলা থাকে, আদ্য অ এর পরে অন্য ব্যঞ্জনের সঙ্গে জফলা থাকলে অ এর উচ্চারণ ও হবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, এটা যদিও আমরা ফলা যখন নিয়ম পড়ব তখন জানবো, তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখনই একটু বলে দিচ্ছি। সেটি হচ্ছে যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে ফলা থাকে, জফলা থাকে,
তখন সেই জফলা নিজে উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জন বর্ণটির সঙ্গে যুক্ত থাকে সেই ব্যঞ্জন বর্ণকে দ্বিত্ব করে দেয়, অর্থাৎ সেই ব্যঞ্জন বর্ণটি দুবার উচ্চারিত হয়। দেখো এখানে ন এর সঙ্গে জফলা আছে, তাই ন দুবার উচ্চারিত হয়েছে। অন্য, অত্যাচার দুবার ত উচ্চারিত হয়েছে। কন্যা দুবার ন উচ্চারিত হয়েছে। আরেকটা জিনিসের প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, আরেকটা বিষয়ের প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে প্রায়শ আর সাধারণত। আমি প্রত্যেকটি বানানের নিয়মের মধ্যে এই শব্দগুলো ব্যবহার করেছি, তোমরাও অবশ্যই এই শব্দগুলো ব্যবহার করবে। কেন এই শব্দগুলো ব্যবহার করা হয় সেটা আগে জানতে হবে। তোমরা অবশ্যই জানো যে ভাষা প্রথমে এসেছে এবং সেই ভাষাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজনে ব্যাকরণ এসেছে। কখনোই ব্যাকরণ থেকে ভাষার সৃষ্টি হয়নি। যেহেতু প্রথমে ভাষা এসেছে এবং পরবর্তীতে সেটিকে নিয়মের মধ্যে নিয়ে আসার জন্য বা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য ব্যাকরণের সৃষ্টি হয়েছে, তাই সব ভাষার সব বর্ণ, সব শব্দকে, বর্ণকে বা বাক্যকে একই নিয়মের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়নি, কিছু ব্যতিক্রম থেকে গেছে। অর্থাৎ সম্পূর্ণ ভাষাকে কখনোই ব্যাকরণের নিয়মের মধ্যে আবদ্ধ করা সম্ভব নয়। তবে অধিকাংশ শব্দ বা বাক্য বা বর্ণ ব্যাকরণের নিয়মের মধ্যে চলে এসেছে। তাই আমরা এখানে সাধারণত, নিয়মের ক্ষেত্রে সাধারণত বা প্রায়শ শব্দগুলো ব্যবহার করে থাকি। এর অর্থ হচ্ছে অধিকাংশ শব্দকে আমরা এই নিয়মের মধ্যে ফেলতে পারবো, তবে কিছু ব্যতিক্রম রয়েই গেছে যা এই নিয়মের মধ্যে পড়ে না বা অন্য কোনো নিয়মের মধ্যে পড়ছে না। সেটা বোঝানোর জন্য আমরা সবসময় সাধারণত বা প্রায়শ শব্দগুলো ব্যবহার করে থাকি। তোমরা যখন নিয়ম লিখবে, অবরের নিয়মটি হচ্ছে, উদাহরণ দেখো, অক্ষ, দক্ষ, লক্ষ, বক্ষ, কক্ষ, যোগ্য ইত্যাদি। এই উদাহরণগুলোর মধ্যে যে বিষয়টি মিল রয়েছে সেটি নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। ক্ষীয় নিয়মটি হচ্ছে শব্দের আদ্য অ এর পর ক্ষীয় জয় থাকলে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে প্রথমে আদ্য অ আছে, এরপরে ক্ষীয় আছে, তাই এটি অক্ষ হয়েছে। আমরা শুরুতেই দেখেছিলাম ক্ষীয়কে ভেঙে লিখতে হয় ক এবং খ ওকারে, প্রত্যেকটাতেই তাই করা হয়েছে। এবং শেষেরটি দেখো যোগ্য, এই যোগ্য জয় যেটা আছে সেটাকে গ গতে ভাঙা হয়েছে বা বিশ্লেষণ করে লেখা হয়েছে। এর পরের নিয়মে যাব আমরা। আগে উদাহরণ দেখব, গ্রন্থ, গ্রহ, প্রকাশ, স্রষ্টা। এই সবগুলো উদাহরণের মধ্যে যে বিষয়টি মিল রয়েছে সেটি হচ্ছে রফলা। নিয়মটি হলো শব্দের প্রথমে অযুক্ত রফলা থাকলে সেক্ষেত্রে আদ্য অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়। আরেকটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা বানানে যুক্ত বর্ণ ব্যবহার করব, উচ্চারণ লেখার সময় যুক্ত বর্ণগুলো সচরাচর আমরা আলাদা করে লিখে থাকি বা ভেঙে লিখে থাকি। এর পরের নিয়মে উদাহরণটি হচ্ছে অক্ষম, অনিয়ম, অনুন্নত, অমৃত, অকুল ইত্যাদি। তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই যে এই উদাহরণগুলোতে অ এর অবিকৃত উচ্চারণ, অর্থাৎ অ এর মতোই উচ্চারিত হচ্ছে, বিকৃত হয়ে ও এর মতো উচ্চারিত হচ্ছে না। এর নিয়মটি হচ্ছে নেতিবাচক অথবা না বাচক যে শব্দগুলো আছে সেই শব্দের আদিতে অব্যবহৃত হলে তার উচ্চারণ সাধারণত অক্ষুণ্ণ থাকে। এখানে প্রত্যেকটি শব্দই নেতিবাচক বা না বাচক। যেমন অক্ষম নয় ক্ষম, অনিয়ম নয় নিয়ম। ঠিক একইভাবে অনুন্নত, অমৃত, অকুল ইত্যাদি। এর পরের নিয়মে আমরা যাব। শুরুতেই উদাহরণ, বক্তৃতা, মসৃণ, যকৃত। এখানে যে মিলটি আছে সেটি হচ্ছে ঋকার।
নিয়মটি হলো শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপর রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সে অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়ে থাকে, যেটা এখানে হয়েছে বক্তৃতা মসৃণ যোগকৃত। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের উপকারে আসবে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে নিয়মগুলো অনুশীলন করবে। শেষ করার আগে তোমাদের আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন সাহিত্যিকের একটি উক্তি উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সে জ্ঞানের পিপাসা আছে কিনা, অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। আহমেদ ছফা, যিনি আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন কথা সাহিত্যিক। আমি আহমেদ ছফার এই উক্তিটি এই জন্যই উল্লেখ করেছি, লক্ষ্য করা গেছে তোমাদের জন্য আমরা অনলাইন ভিত্তিক ক্লাসগুলোর আয়োজন করছি। এই ক্লাসগুলো তৈরি করতে আমাদের বেশ সময় পরিশ্রম ব্যয় হচ্ছে, অথচ তোমরা ঘরে বসে এগুলো অনুশীলন করবে, এগুলো দেখবে, নিজেদের আয়ত্ত করবে পড়াগুলো, সেই কাজগুলো তোমরা করছো না, তোমাদের অনাগ্রহ দেখা যাচ্ছে। তাহলে কি আমরা তোমাদেরকে জ্ঞান দান করবো না? ধন্যবাদ সবাইকে।